হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ জাহিদ, আপনারা দেখছেন সিনে ব্রোস। তো আজকে আমরা একদমই ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো বাংলাদেশি একজন নাটকের ডিরেক্টর কলকাতার একজন উঠতি স্ক্রিন রাইটারের সাথে কি কাজটা করেছে, কত লেইম কাজ করেছে, সেটা আপনারা একদম চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পাবেন। এবং আমাদের দেশের একজন এত ভালো ডিরেক্টর, যিনি খুবই ভালো ভালো পরিচিত ফেসদের নিয়ে কাজ করেছে, লাইক অপূর্ব সহ অনেক জনপ্রিয় নাটকের অভিনেতাদের নিয়ে কাজ করেছে, তার এই যে লেইম একটা কাজ, এই সম্পর্কে আমরা জানতে পারবো। এই ব্যাপারটা সম্পর্কে আপনারা একদমই জানতেন না যদি না এই উঠতি স্ক্রিন রাইটার তার এই বাজে এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতো। তিনি তার এই চমৎকার কাজের মাধ্যমে আমাদের দেশের মুখ কতটা উজ্জ্বল করেছে, চলুন তার একটা ঝলক আমরা এই যে ভিকটিম তার কাছ থেকে সরাসরি জেনে নেই। তো ভাই, আপনি আপনার পরিচয় দেন। প্রথমেই আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে রূপক দে এবং সোশ্যাল মিডিয়াতে আমার নাম হচ্ছে ক্যাপ্টেন রূপ। মানে আমার ইউটিউব চ্যানেল রয়েছে এবং সবাই আমাকে সোশ্যাল মিডিয়াতে ক্যাপ্টেন রূপ বলেই চেনে। আচ্ছা, এখন আপনি আপনার প্রফেশন সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেন যে আপনি অ্যাকচুয়ালি কি করেন। হ্যাঁ, তো আমি গত 2-3 বছর ধরে প্রফেশনালি ইন্ডিপেন্ডেন্ট আমি ফিল্ম মেকিং করছি এবং তার সাথে সাথে আমি রাইটিংও করছি, স্ক্রিপ্ট রাইটিং করছি। আমি বেসিক্যালি 2-3 বছর ধরে এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং জনরাতে রয়েছি, বেসিক্যালি থ্রিলার যে রয়েছে এই জনরাতে। আর লাস্ট 1 বছর ধরে আমি প্রফেশনালি স্ক্রিপ্ট রাইটিং করছি। তো হ্যাঁ, এগুলোই মোটামুটি চলছে আমার। আচ্ছা, আপনার উল্লেখযোগ্য 2-3টা কাজের নাম আমাদেরকে বলেন। হ্যাঁ, আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে আমি রিসেন্টলি একটা ফিল্ম রিলিজ করেছি, ক্যাটারাক্ট, যেটা লোকেরা পছন্দ করেছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আর আমার প্রতিলিপিতে আমার একটা কাজ রয়েছে, র ফাইল বলে, যেটা আমার একটা ওয়েব সিরিজ, মানে আমার লেখার একটা ওয়েব সিরিজ। ওটা একটা রাইটিং প্ল্যাটফর্ম, ওখানে আমি একজন ভেরিফাইড রাইটার। তো ওটাও লোকেরা পছন্দ করেছে এবং তার সাথে সাথে আমার একটা ফিল্ম রয়েছে 12 যেটি বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালও অ্যাওয়ার্ড জিতেছে। আচ্ছা আচ্ছা, গ্রেট। তো ভাইয়া, আপনার সাথে যে ব্যাপারটা হয়েছে আমি তো মানে হালকা করে জানি, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার করে বলেন। এবং আপনি যে আমাদের বাংলাদেশি যে ডিরেক্টরের কথা বলতেছেন, যার বিরুদ্ধে আপনি একটা এলিগেশন এনেছেন, তার নাম থেকে শুরু করে আপনি পুরো ব্যাপারটা ধাপে ধাপে আমাকে বলেন। তো বাংলাদেশের একজন মেনলি নাট্য নির্মাতা প্রতীক আহমেদ যিনি রয়েছেন, তো আমি পুরো ঘটনাটা শুরু থেকে বলছি। তো আমি বেসিক্যালি যেহেতু স্ক্রিপ্ট রাইটিং করি, তো আমার ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা ভাই, আপনাকে একটু আমি থামাই। সেটা হলো যে প্রতীক আহমেদ, তার জনপ্রিয় কি 2-3টা নাটকের নাম আপনি বলতে পারবেন? হ্যাঁ, আমি একটা স্যাক্রিফাইসের গল্প আর T20 গেম নাটক। হ্যাঁ, স্যাক্রিফাইসের গল্প। আচ্ছা, T20 গেম এটা হলো যে অপূর্ব ছিল, খুবই একটা ফেমাস একটা নাটক ওটা ওখানে। এবং তো এরকম আরো এছাড়া উনি আরো 2-3টে কাজ করেছেন ওখানেরই অনেক লিস্টেড অনেক নাট্য অ্যাক্টরদের সাথে, অভিনেতাদের সাথে। তার সাথে আপনার পরিচয় কিভাবে হলো এবং মানে তার সাথে আপনার যে বাজে এক্সপিরিয়েন্সটা হয়, আপনি একদম পুরো ব্যাপারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, তো আমি যেহেতু স্ক্রিপ্ট রাইটিং করি, তো আমার ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে বাংলাদেশেরও কিছু স্ক্রিপ্ট রাইটিং গ্রুপে আমি যুক্ত রয়েছি। তো সেখান থেকে আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাই, মানে কাজকর্মের জন্য, স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য বেসিক্যালি। তো আমি এর আগে বাংলাদেশে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করিনি, আমি ওয়েস্ট বেঙ্গলের ক্লায়েন্টের সাথেই বেশ কিছু কাজ করেছি। তো খুব ভালো আমার এক্সপিরিয়েন্স ছিল। তো এটা প্রথম একজন ছিলেন যিনি বাংলাদেশে একজন, যিনি আমাকে নক করেছিলেন। ওই গ্রুপেরই একজন, স্ক্রিপ্ট রাইটিং একটা গ্রুপ রয়েছে বাংলাদেশের। তো ওখান থেকেই আমাকে একজন মানে নক করে বলে যে ওনার আর্জেন্ট 5টা ফিল্ম লাগবে, মানে 5টা স্ক্রিপ্ট লাগবে একটা ফিল্মের। তো আমি প্রথমে ভাবি হয়তো ফিচার ফিল্ম বা শর্ট ফিল্ম। তো উনি আমাকে বলে হ্যাঁ, শর্ট ফিল্মের। তো তারপর আমি ওনার সমস্ত ডিটেলস শুনি। তো উনি আমাকে বলেন যে আর্জেন্ট লাগবে, মানে আর্জেন্ট 5টা স্ক্রিপ্ট ওনাকে এক রাতের মধ্যে, মানে 1-2 দিনের মধ্যে পাঠাতে লাগবে। তো আমি ওনাকে বলি যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাছাড়া উনি আমাকে অনেক জিনিসপত্র বলছিলেন যে এরকম ব্যাপার, এবং ওনার খুবই আর্জেন্ট, মানে এর আগে এরকম সমস্যা উনি কোনোদিনও পড়েননি। এবং তাছাড়া উনি আমাকে বারবার অপূর্ব ভাইয়া যিনি রয়েছেন, মানে বাংলাদেশের নায়ক, তো ওনার অনেক কিছু কাজের ব্যাপারে ওনার সাথে কাজ করেছেন, এক্সপিরিয়েন্স, ওগুলোও বলছিলেন। তো বলছিলেন ওনার উপর বিশ্বাস রাখতে এবং টাকা নিয়ে সমস্যা না করতে। এবং আমাকে এটাও বলেন যে ওনার কলকাতাতে একজন দিদি রয়েছেন যিনি নাকি অ্যাডভান্স পেমেন্ট করে দেবে। অ্যাডভান্স পেমেন্টের কথা যখন আমি বলি তখন আমাকে ওনার কথা বলে। তো আমাকে বলেন যে হ্যাঁ, উনি যিনি রয়েছে উনি তোমাকে পেমেন্ট করে দেবে। তো আমি ওনাকে অ্যাডভান্স পেমেন্টের কথা বলি, বাট উনি বলেন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো তার জন্য উনি এখন করতে পারছেন না কল, আর নইলে উনি ব্যাঙ্ক ট্রান্সফারও আমাকে করে দেবে, সুইফট করতে রয়েছে
রয়েছেই, তো ব্যাঙ্ক ট্রান্সফার আমাকে উনি করে দেবেন। তো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে না বলেন, কারণ উনি ইন্ডিয়ানও অনেক টেকনিশিয়ান এবং ইন্ডিয়ান অনেকের সাথে, ওয়েস্ট বেঙ্গল অনেকের সাথে কাজ করেছেন, কারণ উনি ওখানে অনেক ধরতে গেলে অনেকটাই জনপ্রিয় একজন নাট্য নির্মাতা। তো আমিও ওনার কথা বিশ্বাস করে নিই এবং উনি যেভাবে আমাকে সবটা এক্সপ্লেন করে আমারও বেশ মানে খারাপও লাগে। আমি বুঝতে পারি যে হ্যাঁ উনি একটা আর্জেন্সির মধ্যে রয়েছে, এবং আমি যেহেতু একটু ফাস্ট কাজ করি, ফাস্ট কাজ মানে আমার ওখানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হয় না, আমি ভালো মতন কোয়ালিটিতেই করতে পারি। আর ওনার ডিউরেশনও মোটামুটি 7-8 মিনিট 10 মিনিটের মধ্যে ছিল, এবং উনি আমাকে গল্প দিয়ে দিচ্ছিলেন, জাস্ট বলেছিলেন পুরোটাকে স্ক্রিন প্লে ফরম্যাটে সবটা সাজাতে, এবং আমাকে বলেছেন নিজের থেকেও যদি কিছু মনে হয় ডায়লগ অ্যাড করতে, না হলেও চলবে, বাট প্রপার একটা স্ক্রিন প্লে ফরম্যাটে ওটাকে সাজাতে। তো আমি সবটা এভাবে আমার ডিল ডান হয়ে যায়। তো তারপর আমি উনি আমাকে বলেন যে একটা ফার্স্টে গল্প পাঠার, টাইটেল ছিল বাসর রাত। আমি এখানে সব কিছু রিভিল করছি, কোনো কিছু খোলাসা রাখছি না, আর স্ক্রিনশট আমার সমস্ত পোস্টে রয়েছে। আমি পারলে জাহেদ ভাইয়া যিনি রয়েছেন ওনাকে আমি সমস্ত স্ক্রিনশট দিয়ে দেবো, আমি আবার পারলে এই সেশনটাতে বা এখানে পারলে অ্যাডও করে দেবে, কোনো সমস্যা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে উনি আমাকে প্রথমে বাসর রাতের একটা ব্রিফ একটা গল্প পাঠান, বলে যে এটাকে স্ক্রিন প্লে ফরম্যাটে করতে। তো আমি বলি যে ঠিক আছে আমি করে দিচ্ছি। তো আমি যেহেতু নর্মাল যে স্ক্রিন প্লে ফরম্যাট থাকে, তো আমি সেই ফরম্যাটেই ওনাকে করে দিই। তো উনি আমাকে কল করে বলেন যে না, ওই ফরম্যাটে করতে না, ওনাদের নাটকের একটা নিজস্ব একটা ফরম্যাট রয়েছে। তো আমি বলি ঠিক আছে, আমাকে হ্যাঁ আমাকে বলুন কোন ফরম্যাট রয়েছে। তো উনি বলেন যে সময়, দৃশ্য, মানে দৃশ্য, সময়, কোন কোন ক্যারেক্টার, মানে এরকম কিছু একটা ফরম্যাট বলে নাটকের। তা আমি পুরোটা ব্যাপারটা বুঝে নিই, কারণ আমার তো কোনো সমস্যা হবে না ফরম্যাট জানতে, কারণ আমি তো ইজিলি সমস্ত কিছু ওটা করতে পারবো। তো উনি আমাকে বলেন, তো সেইভাবে ওনাকে আমি পরবর্তী যে রয়েছে কাঁঠালের একটা গল্প ছিল, নামটা মনে পড়ছে না আমার, শিরোনামটা খুবই একটা অদ্ভুত শিরোনাম ছিল, যাই হোক। তো কাঁঠালের একটা গল্প ছিল, তো ওই গল্পটাকে আমি একটু লিখি। তো আগের যে গল্পটা ছিল বাসরা, তো আমাকে উনি বলেন যে না, বাসরাতে আর হাত দিতে লাগবে না, তুমি যেভাবে ইন্ডিয়ান ফরম্যাট বা যেই নর্মাল ফরম্যাটে আছে তুমি যেই ফরম্যাটে করেছো আমি ওটাতে কারেকশন করো, তুমি পরবর্তী কাজগুলোতে আগাও। তো আমি পরবর্তী যে কাজটা কাঁঠালের যে গল্পটা একটা ছিল, তো ওটাকে আমি লেখা শুরু করি। ওটা বেসিক্যালি একটা কমেডি, সবগুলোই কমেডি ছিল, এটাতে একটু বেশি কমেডি ছিল। তো ওটাতে আমি ওনার ফরম্যাটে আনি। তো উনি আমাকে বলেন কিছু কারেকশন এখানে টুকটাক করতে, আমি কিছু কারেকশনও করে ওনাকে পাঠাই। দেন উনি আমাকে অ্যাপ্রুভ করেন, বলে যে হ্যাঁ ঠিক আছে। তো এরপর উনি আমাকে 3টে গল্প পাঠায়, এবং উনি আমাকে এটি অ্যাসিওরও করে যে তুমি যখন আমাকে রাত্রিবেলা, আমি বলি রাত্রিবেলা আমি জেগে তাহলে করছি, উনি বলেন হ্যাঁ ভাইয়া আপনি আমাকে এটা বলে যে তুমি তোমার সমস্ত কাজ, তোমার সমস্ত ব্যক্তিগত যেগুলো কাজ রয়েছে সমস্ত কিছু ভুলে যাও, তুমি কোনো কাজ করছো না করছো, তুমি পুরোপুরি ফোকাসটা আমার এই কাজে দাও, এবং তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেবো। কারণ যিনি প্রোডাকশন হাউসের উনি কথা বলেন, আমার কাছে একটা অ্যাজাম্পশন রয়েছে কোন প্রোডাকশন হাউস, বাট আমি সেটা নামটা নিচ্ছি না, কারণ আমি ফালতু অ্যাজাম্পশন দিয়ে তো লাভ নেই। বাট উনি বলেন বাংলাদেশেরই একজন বড়সড় প্রোডাকশন হাউস রয়েছে, তো ওটার আন্ডারই 5টা শর্ট ফিল্মের ওটা যাচ্ছে। তো বলে যে আর্জেন্ট লাগবে, কারণ উনি জবও করেন ওখানে, তো পার্ট টাইম এগুলো কাজকর্ম উনি বলছেন। তো আমি বলি ঠিক আছে কোনো সমস্যা নেই। উনি আমাকে বলেন সকালেই টাকা দিয়ে দেবেন, এবং আমাকে বলেন যে পারলে বেশি টাকা দিয়ে দেবে, যত তাড়াতাড়ি কাজ দেবো তত তাড়াতাড়ি বেশি টাকা দিয়ে দেবে। তো আমি ওনাকে বলি আমার তাড়াতাড়ি কাজের দরকার নেই, আমি রাত জেগেই পুরো কাজটা করছি, 4টা কাজের ছিল আমি করে নেবো, স্ক্রিন প্লে ফরম্যাটে করে আমি সকালের মধ্যে সবটা পাঠিয়ে দেবো। তো আমি সকালের মধ্যে সবটা পাঠিয়ে দিই, ও 2টো গল্পের পরে কল করে জানাই। তো দেন আমি ওনাকে একটা গল্প পাঠাই, উনি আমাকে দেখে অনেকক্ষণ পরে রিপ্লাই দিয়ে বলেন হ্যাঁ ভাইয়া আপনি পরেরটা পাঠান এখন। তো আমি সমস্ত স্ক্রিনশট এগুলো রয়েছে, ঠিক আছে, তো আমি পরেরটা পাঠিয়ে দিই। তো এরপর ওনার পুরোপুরি একদম মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ওনার মধ্যে উদ্ভব ঘটে। তো উনি আমাকে টাকা নিয়ে সমস্যা বলছেন যে ভাইয়া এখানে হিউজ কারেকশন রয়েছে। তো আমি ওনাকে ডাইরেক্ট কল করি, উনি কলটা কেটে দেন। দেন আমি ওনাকে বলি যে ভাইয়া যা মানে এক রাতের মধ্যে, তো আমি আপনার সাথে আগেই কথা বলেছি এক রাতের মধ্যে 5টা গল্প আর্জেন্ট নামানো, তো কিছু না কিছু কারেকশন থাকবে। স্টিল আমি সরি ফর দ্য ফাম্বল, স্টিল আমি করে দিচ্ছি সমস্ত যা কারেকশন রয়েছে। তো উনি আমাকে এটাও উনি এটা অ্যাসিওর করেছিলেন যে যদি কোনো কারেকশন থাকে উনি নিজেই করবেন। উনি আমাকে শুধু এতটুকু দায়িত্ব দিয়েছিলেন, তুমি শুধু প্রপার স্ক্রিন প্লে ফরম্যাটে করো। আমার কাছে সমস্ত প্রুফস তো রয়েছে সব প্রপার স্ক্রিন প্লে ফরম্যাটে করা ওনার মতো করে। উনি আমাকে একজন বিখ্যাত রাইটারের একটা রেফারেন্সও দেয়, আমি সেই অনুযায়ী করি। এবং তাছাড়া উনি আমাকে তো অ্যাপ্রুভ করেন, সেগুলো তো সব কিছু রয়েছে, উনি আমাকে অ্যাপ্রুভ করেন বলেই তো আমি সমস্ত গল্পগুলো দিই। তারপরে উনি আমাকে বলেন কারেকশনের কথা। তো আমি বলি ঠিক আছে ভাইয়া, আমি 5ম গল্প দেওয়ার আগে আমি যা কারেকশন লাগে আপনি আমাকে বলুন, নইলে আমি 5ম গল্পটা পাঠাচ্ছি। তারপর ওনার মধ্যে একটা আলাদা রূপ আমি দেখতে পাই। উনি আমার কল ধরেন না, উনি হ্যাঁ বলুন ভাইয়া। কি ভাইয়া আমি আপনাকে একটা প্রশ্ন করবো মাঝে, যে সেটা হলো যে উনি যে বলছে যে ভাই সব ঠিক আছে, তো
সাকসেসফুলি কয়টা গল্প আপনার কাছ থেকে উনি অ্যাপ্রুভ করছে যে ভাই এখানে আর কারেকশনের দরকার নেই বা ওকে? হ্যাঁ, উনি সাকসেসফুলি প্রথমত বাসরাত, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট করে বলছি, ঠিক আছে? প্রথমত বাসরাত যে গল্পটা, সেটা আমি ওনাকে নর্মাল যে ফরম্যাট রয়েছে, নর্মাল যারা রাইটাররা রয়েছেন জানে একটা নর্মাল ফরম্যাট রয়েছে, তো আমি নর্মাল ফরম্যাটে ওনাকে পাঠাই, একদম নর্মাল ফরম্যাট যেটা রয়েছে, মানে অ্যাকুরেট ফরম্যাট যেটাকে বলে, সবাই ওটাতেই চলে। তো ওটা দেখে উনি আমাকে বলেন যে না এরপর থেকে গল্পগুলো সমস্ত নাটকের ফরম্যাটে করতে। তো আমি ওনাকে বলি তাহলে ঠিক আছে করে দিচ্ছি এটাও। তখন উনি আমাকে কলেই বলে দেন না ভাইয়া এটি দরকার নেই করার, আপনার ফরম্যাট তো ঠিকই, মানে এখানে আপনি নিজের ফরম্যাটে করেছেন, এটা আমি কারেকশন করে নেবো, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন তুমি পরবর্তী যে ফরম্যাট মানে গল্প 4টা গল্প রয়েছে ওগুলো তুমি যেই আমার নাটকের ফরম্যাট রয়েছে নাটকের ফরম্যাটে করো। তো আমি যদি বাসরাত গল্পটাকে ইনক্লুড করি, টোটাল 4টে গল্প উনি আমার থেকে নিয়েছেন, বাট 4টে না, আমার কাছে অ্যাকচুয়ালি 5টে গল্পই রয়েছে। সেকেন্ড গল্পটা মানে পঞ্চম গল্পটা আমার কাছে রেডি রয়েছে, যেটি উনি আমার থেকে মানে নেননি বলতে উনি তো স্ক্যাম এমনি তো করেছেন। তো 4টে গল্প আমি বলছি, 4টে গল্প টোটাল আমার থেকে নিয়েছিলেন উনি। আচ্ছা, এরপরে যেহেতু উনি আপনার কাছ থেকে গল্প নিয়ে নিয়েছে, তো আপনি যখন আপনার পেমেন্টের কথা বলেন তখন উনি যখন আমি আমার পেমেন্টের কথা বলি তখন ওনার অনেক ধরনের অ্যান্সার ছিল, ঠিক আছে? প্রথম ধরনের একটা অ্যান্সার তো আমি আগেই বলে দিলাম যে আমার হিউজ কারেকশন রয়েছে, তো যেটি ওনার সাথে আমার আগেই ডিসকাস হয়ে গেছে, দেখুন 1 রাতের মধ্যে কারেকশন কিছু না কিছু থাকবে, বাট আমাকে যেই দায়িত্ব দেওয়া হচ্ছে আমি সেই দায়িত্ব অনুযায়ী আপনাকে সমস্ত কিছু প্রোভাইড করব। তো উনি আমাকে বলেন ঠিক আছে, যা যা কারেকশন আছে আমি করে দেবো। তো পরে ওনার মেন কথা ছিল যে হিউজ কারেকশন আছে, দেন বলছেন আমি অফিসে রয়েছি, পরে কল করছি। আমি ঠিক আছে কোনো সমস্যা নেই, অফিস আবার তো আমি জানি 3টে-4টে অবধি থাকে, দেন আমি ওনাকে কল করি, কল কেটে দেয়, দেন আমাকে বলে ভাইয়া আমি আপনার পেমেন্ট পাঠাচ্ছি, কিন্তু কিভাবে পাঠাবো, মানে এটা কোন কথা কিভাবে পাঠাবো? যখন আমাকে কাজ শুরু হওয়ার আগেই উনি বলছেন যে ওনার কলকাতা দিদি রয়েছে, বা ওনার এত ব্যাংক ট্রান্সফার আমাকে করতে পারবেন, বা ওনার চেনা পরিচিত এতজন রয়েছে ইন্ডিয়াতে, কারণ উনি নাট্য নির্মাতা, সোকল্ড নাট্য নির্মাতা, তো উনি কেন এই সমস্ত জিনিসপত্র আমাকে এখন বলছেন যে টাকা কিভাবে পাঠাবো? আর আমি এটা নিয়েও পরবর্তী আরও অনেক মজাদার জিনিসপত্র বলছি, যেটা ওনার কথার সাথে কোনো অংশেই হয় না, এবং উনি খুলে এক্সপোজ হয়ে গেছে, ওনার নিজের কথাতে, নিজের ফাঁদে নিজে পড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আমাকে এটা বলে যে কারেকশনের কথাটা, দেন আমাকে যেই কলকাতার দিদি রয়েছে, কলকাতার দিদিকে উনি নাকি টাকা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা কীভাবে পাঠাবো। মানে আমি জাস্ট ওই মেসেজটা থেকে অনেক হেসেছিলাম, মানে আমি রাগ করা থেকে বেশি আমি হেসেছিলাম যে এটা কেমন কথা। উনি না বলেছিলেন উনি কলকাতার দিদির থ্রুতে ইজিলি পাঠিয়ে দেবে, এখন উনি জিজ্ঞেস করছেন, আবার ওনার দিদি ওনাকে 7-8 ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছেন, মানে এটা কীরকম ধরনের কমিউনিকেশন বা কীরকম ধরনের এথিক্স আমি ঠিক বুঝলাম না। দেন উনি আমাকে আরও অনেক জিনিস বলছেন যে ভাইয়া আমি তো বুঝতে পারছি না বাংলাদেশ থেকে কীভাবে পাঠাবো। দেন আমি বললাম যে আমি আপনাকে ব্যাংকের ডিটেলস দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, আইএফএসসি কোড দিচ্ছি, পারলে যদি সুইফট কোড লাগে আমি সুইফট করে দিচ্ছি, আপাতত অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোডটা রাখেন। উনি আমাকে কি করেন, মানে খুবই ব্যাপারটা মানে খুবই হাস্যকরী এটা, উনি ওনার 70,000 টাকা ওনার রয়েছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ওটা স্ক্রিনশট দিয়েছে, ভাইয়া আমি পাঠানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, এই সমস্ত কিছু স্ক্রিনশট আমার কাছে রয়েছে, ঠিক আছে পারলে এখানে অ্যাটাচ থাকবে, জাহিদ ভাই অ্যাটাচ করে দেবে, সব পাঠিয়ে দেবো। 70,000 টাকার উনি আমাকে স্ক্রিনশট দেন, যেখানে নাকি উনি টাকা পাঠানোর চেষ্টা করছেন বাট টাকা যাচ্ছে না। এটার মাধ্যমে উনি পরবর্তীতে কলে আমাকে বলেন যে উনি দেখাতে যাচ্ছেন ওনার টাকা রয়েছে এবং টাকা দেওয়া ওনার কাছে কোনো ব্যাপারই না, তো কেন তাহলে এরকম জিনিসপত্র করছে। তো এই জিনিসপত্রগুলো টাকা নিয়ে বলছে। দেন আমি আমার বাংলাদেশে আমি আরেকজন ক্লায়েন্ট রয়েছে যার সাথে আমার মোটামুটি কথাবার্তা হতো, মানে কাজ শুরু করতাম ওনার সাথে, অ্যানিমেশন করে। তো উনি আমাকে বলেন ভাইয়া আমি তো বুঝে গেছি ইনি হয়তো টাকা দিতে চাচ্ছেন না, বাট স্টিল আপনি আমার বিকাশ নাম্বারটা ওনাকে পাঠান। আমি ওনার নামটা এখন এখানে বলছি না, উনি একজন মানে আর্টিস্টই অ্যানিমেশন করে। তো উনি আমাকে বললেন যে ভাইয়া আপনি ওনার আমার বিকাশ নাম্বারটা ওনাকে পাঠান, ওনাকে বলুন আমার বিকাশ নাম্বারে পাঠাতে, আর আমার তো এদিকে আমি ইন্ডিয়াতে কাজবাজ করি, তো আমি ইজিলি এখানে পাঠিয়ে দেবো, আমার কলকাতাতেও কিছু কর্মচারী বা কিছু লোক রয়েছে, আমি পাঠিয়ে দেবো। এবং উনি অনেক ভালো, যে যার কথা আমি এখন বলছি, কারণ উনি ট্রাস্টেড, এবং উনি আমাকে যখন আমি ব্যবহার করে শেয়ার করি উনি আমাকে তখনই বলে দিয়েছে যে ইনি শিওর টাকাটা স্ক্যাম করবে। তো ঠিক তাই হলো, আমি বিকাশ নাম্বার বললাম যে আমি আপনাকে এখন বিকাশ নাম্বার পাঠাচ্ছি, আপনি বিকাশে পাঠান, কারণ আপনি তো বললেন আপনি বিকাশ আপনার আছে কিনা, তো আমার তো ইন্ডিয়াতে বিকাশ হয় না, বাট আমি আপনাদের বাংলাদেশেরই একজনের বিকাশ নাম্বার পাঠাচ্ছি, আপনি ওখানে পাঠান। বিকাশ নাম্বার পাঠালাম, বাট বিশ্বাস করবে না উনি তখনও টাকা দিচ্ছেন না। দেন উনি 360 ডিগ্রি ঘুরে গেলেন। আমি যেই গ্রুপের থেকে ওনার সমস্ত মানে পরিচয়টা পাই, মানে যেই গ্রুপের থেকে আমি ওনাকে অ্যাজ এ ক্লায়েন্ট পাই, উনি আমাকে নক করেন, সেই গ্রুপের অ্যাডমিনকে গিয়েও বলি, তো অ্যাডমিনও আমাকে সমস্ত কিছু বলে, এবং দেন আমাদের মধ্যে একটা কলও হয়, একটা কাইন্ড অফ কল হয়, যে ডিসপুট বলে গ্রুপটার নাম, যেটা আমার পোস্টের একদম লাস্টের স্ক্রিনশট থাকবে, মানে
শেষে রয়েছে আমার যে ফেসবুক পোস্টে। তো ওই ডিসপুট গ্রুপে কলটা হয় এবং ওই কলে ওনার অ্যাকচুয়াল এক্সপোজ, মানে ওনার অ্যাকচুয়াল যে কতটা নিম্নমানের একজন লোক, আমি কোনোদিনও কোনো মানুষের মানে চরিত্র নিয়ে কিছু বলি না, আমি এখনও বলতে যাচ্ছি না, বাট উনি একদম থার্ড ক্লাস লোক, মানে ওই কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে। স্ক্রিনশটের মাধ্যমে তো উনি মানে থার্ড ক্লাস তো আছেন, বাট ওই কলের মাধ্যমে বোঝা গেছে উনি কত রকমের একটা 420 লোক, মানে খুবই 420 লোক। ওখানে উনি আমাকে বলছেন যে আমি নাকি ওনাকে যে গল্পগুলো দিয়েছি সেই গল্পগুলোতে ডায়লগ কম রয়েছে এবং ওগুলো নাকি 10 মিনিটের হবে না। আরে মিয়া, যখন আপনার ওই গল্পগুলো 10 মিনিটের হবে না, তাহলে কেন তখন আমাকে অ্যাপ্রুভ করলেন? কেন আমাকে টাকা পাঠানোর এত চেষ্টা করলেন? যদি আমি আপনার জায়গায় থাকতাম, আমি যদি কোনো রাইটারকে অ্যাপয়েন্ট করতাম, রাইটারের দায়িত্ব থাকতো স্ক্রিনপ্লেটাকে ফরম্যাটে সাজানো, দেন আমার যদি সমস্যা থাকতো আমি ওকে আগেই বলে দিতাম যে হ্যাঁ ওনার ডায়লগের সমস্যা রয়েছে, ওনার এটা সমস্যা রয়েছে, আমি টাকা পাঠানোর চেষ্টাই করতাম, ডাইরেক্ট মুখের মধ্যে বলতাম। বাট এখানে আপনি আমার সমস্ত কিছু যেগুলো রয়েছে, সমস্ত জিনিসপত্র, সমস্ত টাকা পয়সা পাঠানোর সমস্ত চেষ্টা করছেন আপনি আমাকে, টাকা পয়সা পাঠানোর চেষ্টার সাথে সাথে আপনি আমাকে বলছেন যে হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র করছেন। তো এখানে জিনিসপত্রগুলো কী হচ্ছে? আপনি তো নিজের কথা ছাড়া নিজেই কন্ট্রাডিক্ট করছেন, এবং যখন আমি ওনাকে সেম জিনিসগুলো বলছি তখন উনি আমাকে উল্টো চার্জ করছে, না না এভাবে হয় না। আবার যিনি গ্রুপ অ্যাডমিন রয়েছে, আমি ওনাকে রেসপেক্ট করতাম, বাট ওনার রেসপেক্ট মানে উনিও বায়াসনেস শুরু হয়ে গেছে, মানে ওনার ওই ডাইরেক্টরের উপর। উনি আমাকে বলছেন ডাইরেক্টর যা বলবে সেই হিসাবেই করতে। আরে এখানে ডাইরেক্টর নিজেই অ্যাপ্রুভ করে দিয়েছে, আর কারেকশানের জন্য আমি রেডি স্টিল ছিলাম। উনি বলেছিলেন কারেকশান করতে, না আমি স্টিল কারেকশনের জন্য রেডি ছিলাম। উনি আমাকে টাকা পাঠানোর এত চেষ্টা করেছেন, স্টিল এখন উনি আমাকে টাকা দিচ্ছেন না। উনি এখন কলেজ শেষে বলছেন আমাকে টাকা দিবেই না, এবং উনি বলছেন ওনার ডায়লগ বেশি লাগতো। তো আমি কোনোভাবেই এই জিনিসটা বুঝতে পারলাম না, এবং খুবই বাজে একটা সিচুয়েশন ওখানে তৈরি হয়েছে। মানে এরকম, মানে আমি টাকার অ্যামাউন্টটা বলছি বাংলাদেশি টাকাতে সেটা 8,500 টাকার কাছাকাছি হবে, আর আমি যদি 5টা গল্প হিসেবে ধরি বাংলাদেশি টাকা সেটা 10,000 টাকার উপরে হবে। এরকম যদি আমাকে সহ যদি আরও অনেক ক্রিয়েটার্স বা অনেক রাইটারদের সাথে যদি সেম জিনিস করে, তাহলে লাখ লাখ টাকা উনি স্ক্যাম অলরেডি করে দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি উনি মানে আমাকে ছাড়াও আরও অনেক রাইটারের সাথে সেম জিনিস করেছেন। ওনার প্যাটার্নটাই এরকম, কারণ অ্যাডমিন মানে এই সমস্ত ঘটনা পরে ওনাকে আমি টেস্ট করার জন্য একটা জিনিস বলি, ঠিক আছে আমি ডায়লগ কম লিখেছি তো তাহলে আপনি আমাকে দেন। আমি আমাকে ডায়লগ বাড়িয়েছি, অ্যাডমিনও একটা ডিল করে, ওখানে অ্যাডমিন ডিল বোর্ডে একটা অপশান রয়েছে, মানে একটা ব্যাপার রয়েছে। আমি সব কিছু এক্সপ্লেন করছি। অ্যাডমিন ডিল মানে হচ্ছে আমাকে লেখাটাকে অ্যাডমিনকে পাঠাতে লাগবে, অ্যাডমিন যদি সন্তুষ্ট হয় দেন অ্যাডমিন আমাকে ওই ক্লায়েন্টের থেকে যে টাকাটা আছে টাকাটা আমাকে পাঠাবে, দেন অ্যাডমিন ওই স্টোরিটা ওনাকে অ্যাপ্রুভ করবে। মানে ওখানে অ্যাডমিনের থ্রুতে এখন হবে। আর অ্যাডমিনকে এখন ওই যে প্রতীক আহমেদ আছে, প্রতীক আহমেদ 6,000 টাকা পাঠাবে, দেন অ্যাডমিনকে আমি সমস্ত ডায়লগ লিখে পাঠাবো। অ্যাডমিন যদি ঠিকঠাক লাগে দেন অ্যাডমিন আমাকে 6,000 টাকা দেবে, মানে ইন্ডিয়ান রুপিতে 6,000 টাকা, বাংলাদেশি 8,500 টাকা, এবং তারপর আমি ওনাকে দেবো। এটা হচ্ছে অ্যাডমিন ডিল। আই গেস পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। এবং আমি জানতাম উনি এটা করবেন না, উনি কত রকমের বাটপার এখন আমি প্রমাণ করছি। উনি শুরুর দিক থেকে বলছেন হ্যাঁ আমাকে ডায়লগ দাও, অ্যাডমিনও জিজ্ঞেস করেছে ও ডায়লগ দিলে করে দেবো তো, আর উনি বলছে হ্যাঁ আমাকে ডায়লগ তো আমি করে দেবো। আমি বলছি ঠিক আছে চলো তাহলে অ্যাডমিন ডিল করো। আমি জানতাম ও করবেন, আমি দেখার জন্য বলছি চলো তাহলে অ্যাডমিন ডিল করো। আমার সমস্ত স্ক্রিনশট রয়েছে, মানে আমি নিজে ওনাকে ওই ডিসপুট গ্রুপে লিখেছি যে আমি অ্যাডমিন ডিলে রাজি রয়েছি, আমি ডায়লগ লিখে আমি আবার দেবো, আমি রিরাইট করতেও রাজি ছিলাম এত কিছু স্ক্যাম বা এত ফ্রাস্ট্রেশনের মাঝে। বাট উনি রেসপন্স করেন, আমি জানতাম উনি রেসপন্স করবেন না, কারণ ওনার পদ্ধতি বা প্যাটার্নটা এরকম যে উনি সমস্ত রাইটারের থেকে এভাবে টাকাটা মানে এভাবে সমস্ত করিয়ে নিয়ে প্রোডাকশন হাউসের কাছে ওটাকে ভালো দামে বেচে এবং নিজের মানে সমস্ত কার্যসিদ্ধি উনি করে দেন, এবং সেটাই হয়েছে। ইভেন আমি ওই গ্রুপের মধ্যে মেসেজও করেছিলাম, ওখানে যদি স্ক্রিনশট এখানে লাগাতে পারেন একটা স্ক্রিনশট, আমি ওখানে মেসেজ করেছিলাম যদি আমার এই মেসেজে এখন আপনি রেসপন্স না দেন, অ্যাডমিন ডিলে আমি রাজি রয়েছি, তাহলে ভাববো আপনি এটাতে না বলেছেন, এবং উনি ওখানে রেসপন্স দেয়নি। ইভেন আমি আরও দেখাচ্ছি উনি কত রকমের, মানে আমি গালি দিতে চাই না, বাট গালিও উনি ডিজার্ভ করে না। গালিও মানে ওনাকে দেখে বলবে কেন ভাই দিচ্ছিস আমাকে, মানে এত ফালতু একটা লোক। আমি একটা ওই এক্সপোজের একদিন আগে যখন দেখেছি কোনো কিছু হচ্ছে না, আমি এখন এক্সপোজ করবো। আমি একটা স্টোরি দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে একটা লোক রয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্য নির্মাতা, ওনাকে নিয়ে আমি একটা এক্সপোজ বানাবো। উনি আমার ওই ফেসবুক স্টোরিটা দেখে স্ক্রিনশট মেরে আমাকে লিটারালি লিখছে বেস্ট অফ লাক ব্রাদার। মানে কত অডাসিটি যিনি স্ক্যাম। আচ্ছা, প্রতীক আহমেদ ভাই এই পুরো ঘটনাটার শুরু কবে থেকে, মানে এই যে আপনার সাথে যে ঘটনাটা হয়েছে আপনি ওই তারিখটা আমাকে বলেন। আর আজকে আমরা যে তারিখে ভিডিওটা রেকর্ড করতেছি
এই তারিখটাও দর্শকদের জানা উচিত। আপনি বলেন যে এই পুরো ঘটনা আপনার সাথে কবে ঘটছে? এই পুরো ঘটনাটা আমার কাছে 4 থেকে 5 দিন আগে ঘটেছে। আচ্ছা, আজকে হলো 8 তারিখ, জুলাইয়ের 8 তারিখ। তো আপনি বলতেছেন যে আরো 5 দিন আগে, দ্যাট মিনস হলো 3 তারিখে আপনার সাথে এই ঘটনাটা হয়। 3 তারিখ রাতে, তাই তো? 3-4 তারিখেই এরকম ঘটনাটা আমার সাথে হয়। হ্যাঁ, জুলাইয়ের 3 তারিখ রাতে। ওকে, তো আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করব, আপনি একদম স্পেসিফিক অ্যানসার দিবেন। সেটা হলো যে আপনি আমাদের যে পেজে টেক্সট করছেন, এর আগে কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো যারা আসলে ভিডিও বানায় তাদের কাছে কি আপনি পিস করছেন যে ভাই আমি এরকম একটা সমস্যায় পড়েছি? আমি করেছি। আমি অরিত্র দা যিনি রয়েছেন, আমি নাম বলছি, ঠিক আছে, অরিত্র স্ক্যান রয়েছে, বাঙালি একজন রিভিউয়ার। তো আমি ওনাকেও টেক্সট করেছিলাম। ওনার তো অ্যাকচুয়াল যে পেজে তো ওনার মেসেঞ্জার অপশনটা নেই, তো ওনার নর্মাল যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে আমি এবারটা লিখে আমি বলেছিলাম দাদা আমার এরকম একটা সমস্যা হয়েছে, প্লিজ একটু দেখেন। কারণ এখন আমার সাথে যে ব্যাপারটা হচ্ছে, এখানে তো নর্মাল মানুষের থেকে যারা রিভিউয়ার রয়েছে তাদের তো বেশি এটাতে আমাকে সাপোর্ট করাটা উচিত, কারণ এখানে ওরা সাপোর্ট করলে ব্যাপারটা নিয়ে কিছু না কিছু হবে এবং আমি জাস্টিস পাবো। তো আমি এজন্যই আমি অরিত্রদাকে সর্বপ্রথম মেসেজটা করি, বাট অরিত্রদা রেসপন্স দেয়নি। বাট আমি যখন আপনাদের যখন মেসেজটা করি, তো আপনি তো আমাকে ডাইরেক্টলি রিপ্লাই দিয়ে দিয়েছিলেন, এবং তার সাথে আমি মাসুম ভাইয়াকেও মেসেজ করেছিলাম, বাট উনি দেখেছেন কিন্তু কোনো রেসপন্স দেয়নি। বাট হ্যাঁ, মানে আপনার থেকেই আমি এরকম সরাসরি রেসপন্সটা পেলাম। বাকি আমি আদার্স বলতে আমি বাংলার ওয়ান অফ দ্য, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়ান অফ দ্য বিগেস্ট রিভিউয়ার যিনি রয়েছেন অনিত্যদাকে পাঠিয়েছিলাম টেক্সট, বাট উনি দেখেননি ওটা, মানে সিন করেননি উনি ওটা। আপনি তার পার্সোনাল প্রোফাইলে পাঠাইছেন, বাট উনি টেক্সটটা সিন করেননি, তাই তো? আমি ওনার পার্সোনাল প্রোফাইলেই পাঠিয়েছিলাম, বাট উনি টেক্সটটা সিন করেননি। ইভেন আজকে আমি দেখলাম রূপম দা যিনি রয়েছেন, রূপমস রিভিউ, তো রূপমস রিভিউ দেখলাম আমার কাইন্ড অফ মানে সাবস্ক্রাইবার যিনি রয়েছেন, যারা আমাকে অ্যাকচুয়ালি পছন্দ করে আমার কাজকে, তো ওরা আমি দেখলাম আমাকে একজন স্ক্রিনশটও পাঠালো, আমি ওটা পাঠিয়েছিলাম। তো ওখানে দেখলাম একজন রূপমদার চ্যানেলেও একজন লিখলো যে এরকম ব্যাপার হয়েছে, বাংলাদেশি একজন ডাইরেক্টর আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন ক্রিয়েটার, মানে স্ক্রিপ্ট রাইটার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের সাথে এরকম জিনিস করেছে, পারলে একটু দেখেন। আর ওনার নামটা হচ্ছে রূপ। আমি দেখলাম, তো ওখানে দেখলাম অনেকে লাইকও দিয়েছেন, মানে ওই মানে লাইক ওখানে ওই কমেন্টটাতে। বাট স্টিল আমি তো কোনো রেসপন্স তো পাচ্ছি না, মানে পজিটিভ রেসপন্স তো পাচ্ছি না। এটাই হচ্ছে ব্যাপার। এদের কাছে আমি রিচ করেছিলাম, বাট কোনো রেসপন্স আমি পাইনি। জানি না কিসের জন্য, বাট আমি জানি না আমি টাকাটা পাবো কি পাবো না। মানে আমার মনে হচ্ছে হয়তো টাকাটা পাবো না, বাট আমি এতটুকু শিওর, মানে অ্যাসিউরিটি দিচ্ছি যে উনি মানে এরকম জিনিসপত্র শুধু বাংলাদেশে না, মানে ইন্ডিয়াতেও হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে। তো রাইটার্সরা যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে একটু মানে সাবধানে থাকতে, কারণ আমি যখন সাবধানে থাকবো। বাট আপনি বলেন, মানে একজন মানে রিনোন্ড একজন ডাইরেক্টর, উনি যদি এরকম জিনিসপত্র করেন, তাহলে বিশ্বাসী বা আমরা কাদের করবো? মানে এরাই যদি এরকম স্ক্যাম করে, তাহলে নর্মাল যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ডে রয়েছে তাদের সাথে কাজ করতে গিয়ে তো একটা ইনসিকিউরিটি থাকবেই। আর ওয়েস্ট বেঙ্গলে আমার সাথে এরকম মানে কোনো দিনও এরকম জিনিসপত্র হয়নি। প্রথমবার বাংলাদেশি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলাম, তো এরকম জিনিসপত্র হলো। তো আমি মানে এটা বলবো না যে 1-2টা মানুষের জন্য পুরো কান্ট্রিটা খারাপ, কোনোদিনও না। বাংলাদেশকে আমি অবশ্যই ভালোবাসি, কারণ আমাদের ভাষা একই, তো আমাদের কালচার একই, তো আমি অবশ্যই আমাদের একটা মানে আন্তরিকতা রয়েছে। এই ব্যাপারগুলো মানে ইন্ডিয়া তো মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, বাট ওটাই মানে একটা ইনসিকিউরিটি কাজ করছে। তো আমি জানি না এটা কীভাবে যাবে, আমি মনে হয় না টাকাটা পাবো, বাট আমি চাই যাতে ওনার মানে এগেনস্টে যাতে লোকেরা কথা বলে। কারণ আমি দেখেছি বেশ কিছু লোকেরা ওনার কমেন্ট সেকশনে গিয়েও আমার হয়ে সাপোর্ট করেছে, কিন্তু উনি কোনো রেসপন্সই দিচ্ছে না। মানে আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা থেকে। মানে আমি বেশ ফ্রাস্ট্রেটেড হচ্ছে, আমি কেন এরকম মানে এই জায়গাটাতে মানে এরকম হলো। হয়তো অনেকের সাথে হচ্ছে, হয়তো লোকেরা বলে না। হ্যাঁ, এটাই আমার বলার। আচ্ছা ভাই, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনি যতদিন যাবত রাইটিং করতেছেন, এই যে প্রথমবার আপনার সাথে এই ব্যাপারটা হলো, এবং সেটাও একজন বাংলাদেশি ক্লায়েন্টের সাথে। তো এখানে আমার আরেকটা প্রশ্ন আছে ভাই, লাস্ট প্রশ্ন, সেটা হলো যে গ্রুপের মাধ্যমে আপনি কাজটা পেয়েছেন, এই গ্রুপের নামটা এবং অ্যাডমিনের নামটা যদি কাইন্ডলি আমাকে বলেন। আমি গ্রুপের নামটা স্ক্রিপ্ট রাইটার গ্রুপ থেকে এখানে পেয়েছি। আর বাকি হচ্ছে অ্যাডমিনের যে নামটা আমার মনে পড়ছে, আবার শামিম দি কিছু একটা ছিল, আমি আপনাকে মানে পাঠিয়ে দিচ্ছি, মানে এই সেশনটার পরে আমি আপনাকে ওটার নামটা পাঠিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশি যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলতে চাইবো, এটা হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যারা ভালো ভালো পর্যায়ে আছে তাদের একটা এক্সাম্পল। আপনি দেখেন, এই মানুষটা স্ট্রাগল করতেছে এত অল্প বয়স, তো তার কাছ থেকে এক রাতে প্রেশার দিয়ে এতগুলো কাজ নেয়ার পরে, পুরো কাজটা অ্যাপ্রুভ করার পরে, তখন তার টাকাটা নিয়ে জাস্ট ধানাই পানাই শুরু হয়ে গেছে। তো এই রকম যদি একটা কাজ আপনার সাথে হতো, আপনার কি রিয়াকশনটা হতো? এবং এটাকে আমরা একটা ইন্ডাস্ট্রি বলতেছি, এবং দিন শেষে তাদেরকে আমরা সেলুট এবং
সম্মান জানাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। এই যে ডিরেক্টর, তাকে নিয়ে আসলে আমি এক্সট্রা করে কিছুই বলতে চাইবো না। আপনারা সব ব্যাপার শুনেছেন, ইভেন আপনারা চিন্তাও করে ফেলেছেন, আই গেস আইডিয়া নিয়ে ফেলেছেন যে এই ছেলেটার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছে। তো পুরো ব্যাপারটাই আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।